মা, আমাকে তুমি ওই সময় কেন খুঁজছিলা? কি তোমার কিছু লাগবো নাকি? না, আমার তেমন কিছু লাগবো না। তোরা আমার একটা জরুরি কথা বলার ছিল, সেই জন্য তোরে খুঁজছিলাম। কথাটা পরে বললে হয় না? আমার একটা জরুরি কাজ ছিল তো, সেই জন্যই কি বলছিলাম। কথাটা তো বেশি না, তাই শর্টকাট বলে ফেলি। রমজান মিয়া একটা মেয়ের কথা বলছিল। মেয়েটা অতটা সুন্দর না, কিন্তু যৌতুকের পরিমাণটা একটু বেশি দিব। মা, তুমি এটা কি বললা? আমি এই যুগের ছেলে হইয়া যৌতুক নিয়ে বিয়ে করতাম? মানুষ শুনলে আমার কি বলবো, তা কি তুমি জানো? মানুষ কি বলবো এসব শোনার সময় আমার নাই। আমার যা জমি জমা ছিল সব বিক্রি কইরা তোর আমি ডাক্তার বানাইছি। এখন যদি আমি যৌতুক না পাই, তাহলে মিনা আর রিনারে বিয়ে দিব কিভাবে? তা কি তুই বুঝতাছস? মা, আমি তো সবই বুঝি। লেখাপড়াটা শেষ করলাম মাত্র, ইন্টারনেটটা শেষ করি। এর মাঝে ওরা লেখাপড়াটা শেষ করক, তখন তো আমাদের তেমন টাকা পয়সার কোনো অসুবিধা থাকবো না। তখন না হয় ওদেরকে বিয়ে দাও। শোন, পরে বিয়ে দিতে তো আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ভালো ছেলে তো সব সময় পাওয়া যায় না। ভালো একটা ছেলে পাইছিলাম তো, সেই জন্য তোর বলছিলাম। মা, তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, তা আমি জানি, কিন্তু আমার সমাজের কাছে এতটা ছোট করো না, যাতে আমি নিজে সবার কাছে লজ্জিত হই। আমি অত শত বুঝি না। ভালো ছেলে পাইছি, তাই আমি আমার মেয়েকে ভালো পরিবারে বিয়ে দিতে চাই। কি রে মোহন, তুই আজকাল মনমরা হইয়া থাকস কেন? এখন তোর সুখের দিন আসতেছে, কই হাসি খুশি থাকবি, তা না কইরা সারাক্ষণ মনমরা হইয়া থাকস। কোন সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারস। ওই রকম কোনো সমস্যা না। মা বলতাছে যৌতুক নিয়ে বিয়া কইরা মিনা রিনারে নাকি বিয়ে দিতাম। মার এই কথা শুনিয়া আমি একদমই ব্যাকুল হইয়া গেছি। তোর মা কি এখনো আদি যুগে পড়ে আছে? তুই এসব কি বলতাছস? তুই যে টাকা পয়সা ইনকাম করবি, তোর মা তো তা খাইয়ে শেষ করতে পারবো না। মাকে আমি সেই কথাই বলছিলাম, কিন্তু মা আমার কোনো কথা রে পাত্তে দিল না। মা বলে ভালো ছেলে নাকি সব সময় পাওয়া যায় না। যে ছেলে যৌতুক নিয়ে বিয়ে করে, সেই ছেলে কেমন করে ভালো ছেলে হয়, তা তো আমি বুঝলাম না। তুই তাহলে আমার মার সাথে একটু কথা বলিস, মারে বুঝাইস যে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া মোটেও ভালো না। তোর বোনগুলা ছাত্রী হিসেবে অনেক ভালো। যে টাকা দিয়ে বিয়ে দিবি, সেই টাকা খরচ কইরা ওরা লেখাপড়াটা শেষ কর। ভালো চাকরি পাইলে ছেলেরা ওর পিছনে দৌড়াইব। আমি মাকে সেই কথাই বলছিলাম। ওরা আপাতত বিয়ে দিতে চাই না, কিন্তু মা কেন যে চাইলেন বেশি বুঝতেছে, তা আমি বুঝি না। তোর মা কি কলিরে দেখে নাই? কলি দেখাশোনা কত ভালো ছিল। প্রত্যেক ক্লাসে ও ফার্স্ট হইতো। ওর বাপে অল্প বয়সে মেয়েটারে 10 লাখ টাকা খরচ করে বিয়া দিল, কিন্তু 10টা মাসও ও সংসার করতে পারলো না। মেয়েটার সাথে শ্বশুর বাড়ির মানুষ কি করছে তা কেউ কইতে পারে না। আমার জানা মতে কলি এই 6 বছরে কারোর সাথে 6টা কথাও বলে নাই। কিছু জিজ্ঞেস করলে হাঁ করে চাইয়া থাকে। মাঝে মাঝে দেখি চোখের পানিও ফেলে, কিন্তু তার মনের ভিতর কি চলছে তা আমারও কেউ জানি না, কেউ জানতেও চায় না। তুই কি শুধু কলিরে দেখলি? ও হনারে দি শ্বশুর বাড়ির মানুষ
পুরাইয়া ফেললো। 10 দিন হসপিটালে থেকে মারা গেল, কিন্তু মুখ খুলে কিছু বইলা গেল না। তোর মা কি তার চোখে দেখে না? আমরা যখন ছোট ছিলাম তখন শুধু শুনতাম মাহি আপুর শ্বশুর বাড়ির মানুষ টাকার জন্য কয়েকদিন পর পর মাইরা দইরা এ বাপের বাড়িতে পাঠাইতো। আপা খালি কান্নাকাটি করতো আর শ্বশুর বাড়িতে যাইতে চাইতো না। লাখ লাখ টাকা নেওয়ার পরও জামাই আবার বিয়ে কইরা ফালাইছিল। শেষ পর্যন্ত আপা গার্মেন্টসে চাকরি কইরা জীবন কাটাইয়া গেল। আপার কথা মনে পড়লে আমার এখনো চোখের পানি আসে রে। ছোট ছিলাম বলে ওনার জন্য কিছু করতে পারিনি। শুন, জীবনে তো অনেক মেয়ের করুণ কাহিনী দেখলাম, তুই কি বলতে পারস আমাদের সমাজের মেয়েরা এ শ্বশুরবাড়ির নামক করুণ জায়গার করুণ কাহিনী থেকে কবে মুক্তি পাইব? দোস্ত, যদি আমরা পুরুষরা কখনো মানুষ হইতে পারি, যাদেরকে নিজের গড়ে তুলব, তাদেরকে যদি আপন ভাবতে পারি, তাদের মন কী চায় তা যদি আমরা বুঝতে পারি এবং তার যথাযথ মূল্য দিতে পারি, তাহলে যদি মেয়েরা একটু শান্তিতে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পায়। শুধু কি আমরা মানুষ হইলে হইব? আমাদের যে মায়েরা আছে তারা কি কম শেয়ানা? বউদের উপর তারা কিন্তু কম অত্যাচার করে না। দোস্ত, এই যৌতুক নামের বেদি থেকে কিভাবে আমাদের সমাজকে মুক্ত করা যায় তার একটা উপায় খুঁজে বের করতে পারবি? কেমনে খুঁজে বের করব? আরিফ চৌধুরীর কোনো কিছুর অভাব নাই। ওনার ছেলে ইঞ্জিনিয়ার, ওই ছেলেরে গাড়ি বাড়ি পাইয়া বিয়া করেছে। তাহলে যাদের টাকা পয়সা নাই তারা কি করবে আমারে বলতে পারস? সমস্যা তো সেখানে। টাকাওয়ালারা যদি পরের বাড়ি টাকার পিছনে দৌড়ায় তাহলে এই সমাজ বদলাইব কিভাবে? চেষ্টা করতে তো কোনো অসুবিধা নাই। আমরা নিজেরা যৌতুক ছাড়া যদি বিয়ে করি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীও যদি এই ব্যাপারে সচেতন করি, হয়তো কোনো একদিন এর সফলতা আসতে পারে। এবার তাইলে তোর মায়ের সাথে আগে কথা বলি, নিজের ঘর থেকে আমরা মিশন শুরু করি। কি রে মিনা, তোরা এরকম হতাশ লাগতেছে কেন? আর তুই আসবি, আমার একবার ফোনে বইলে আসবি না? মা, আমি কাউরে বইলে আসি নাই তো, তাই তোমার আগে জানাইতে পারি নাই। আমি একটা জরুরি কাজে আসছি। আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম। তোর ভাই তো হসপিটালে গেছে, একটু পরে চলে আসবো। তো আমার বলতো কি জন্য তোর বাইরে খুঁজতেছস? মা, আমার শাশুড়ির অবস্থা তেমন ভালো না। ব্রেন টিউমার হয়েছে, ডাক্তার বলছে অনেক টাকা লাগবো। বাইরে বলো আমারে কিছু টাকা দিত, জমি বিক্রি কইরা পরে আমরা শোধ করে দিব। ও, বিয়ের সময় কোনো টাকা পয়সা নিতে পারে নাই তো, তাই সুযোগ বুঝে টাকার জন্য বউরে বাপের বাড়ি পাঠাইয়া দিচ্ছে। মামি শুধু অবান্তর কথা বলল না, আমারে কেউ পাঠায় নাই। বউ হিসাবে শাশুড়ির প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি আমার দায়িত্ব থেকে আসছি। আমার ভাইয়ের সম্পত্তির উপর ওনাদের কোনো লোভ নাই। যদি শুনে আমি টাকার জন্য আসছি তাহলে আমার উপর চরম রাগ করব। মামি, মিনারে তুমি এইভাবে হাত করে কথা বলছো কেন? তুমি এখনো বোঝো না ওরে শ্বশুরবাড়ির মানুষ কত ভালোবাসে? যে মিনা কারোর কাছ থেকে কোনো দিন গিফট নেয় না, সেই মিনা শাশুড়িরে বাঁচানোর জন্য আমার কাছে টাকা চাইতে আসছে। আমার ভুল হইয়া গেছে। বউ শাশুড়ির এত ভালোবাসা আগে কখনো দেখি নাই তো, তাই এভাবে হাট করে কথা বলে ফেলছি। আমারে তোরা মাফ করে দিস। টাকা নিয়ে টেনশন করিস না,
যত টাকা লাগে সব আমি দেব। মা, ওরে আগে খাইতে দাও, আমি সাথে করে ওরে নিয়ে যাব। তারপর মিনা তার ভাইয়ের ব্যবহারে খুশি হয়ে শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে শাশুড়িরা হসপিটালে নিয়ে যায়।